Hello everyone, we are back with our second episode of Wednesday Wonders, which is a wonderful way towards interesting facts. আজ আমরা আমাদের মা ঠাকুমাদের গল্প করার সবচেয়ে ইন্টারেস্টিং টপিক নিয়ে কিছু কথা বলবো আপনাদের, যেটি কিনা তাদের দৈনন্দিন ব্যস্ততার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের সন্ধ্যেবেলার প্রিয় মনোরঞ্জনের উপায়। কি ধরে ফেললেন তো? ঠিক ধরেছেন, আজ আমরা সিরিয়াল নিয়ে কথা বলবো। আচ্ছা, এখনকার দিনের সিরিয়ালের গল্প আমরা প্রায় সবাই জানি, যেগুলো থেকে খুব ভালো কিছু শিক্ষা অর্জন করা বেশ মুশকিল। তবে ভাবুন তো, যদি সেগুলো খানিক মরালিস্টিক টাইপের হতো, মানে ধরুন বেশ মন কাড়া একটা সোশ্যাল মেসেজ দিত, আমাদের সকলেরই এরকম সিরিয়াল দেখতে বেশ ভালো লাগতো, তাই না? আমাদের ওয়ান অফ দ্য গোল্ডেন ইরাস 1980s এর সিরিয়ালগুলো খানিক এরকম ছিল। এইরকমই একটি মরালিস্টিক টাইপের সিরিয়াল ছিল, যেটি শুরু হওয়ার কিছু মাসের মধ্যেই বেশ খ্যাতি লাভ করে। এটি একটি বিখ্যাত খবরের কাগজে সোপ অপেরার বিজ্ঞাপন হিসেবেও ব্যবহৃত হতো। সেই সময় কেবলমাত্র সিনেমারই টাইটেল সং বানানো হতো, তবে এই সিরিয়ালটি সেই রীতি পরিবর্তন করে দেয়। এরপর থেকেই শুরু হয় সিরিয়ালেরও টাইটেল সং কম্পোজ করা। গল্পটি ছিল একটি অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারকে নিয়ে। ধারাবাহিকটিতে সেই পরিবারের কর্তা, যিনি কিনা 5 সন্তানের পিতা, তাকে দেখানো হয় জীবনে হেরে যাওয়া এক মাতাল পুরুষের রূপে। মানে বুঝতে পারছেন, তখনকার দিনে স্ক্রিনের স্টিরিওটাইপ বাবাদের থেকে সম্পূর্ণ আলাদা রূপে। সেই 1980s এ অন স্ক্রিন বাবারা সাধারণত হতেন দায়িত্ববান, কঠোর স্বভাবের মানুষ। তাদের মধ্যে বেশ বাড়ির কর্তা একটা আলাদা গাম্ভীর্য ফুটে উঠত। তবে এই ধারাবাহিকটি অন্যরকম এক পুরুষকে তুলে ধরেছিল, যাকে বলে একেবারে কন্ট্রাস্টিং ক্যারেক্টার। তার স্ত্রী ছিলেন খানিক বিনে পয়সার পরিচারিকার মতো, সারা দিন অক্লান্ত পরিশ্রম করে যেতেন মুখ বুজে। এক কথায় বলা যেতে পারে সাইলেন্ট সাফারিং বা নীরবে পীড়া সহ্য করা। তিনি বেশ রোগা ও দুর্বল ছিলেন এবং মনে হতো যেন তিনি কথা বলার চেয়ে বেশি দীর্ঘশ্বাস ফেলতেন। তবে তার কর্মের ফলস্বরূপ তিনি সহানুভূতি তো পেতেনই না, পেতেন কেবল ক্লান্তি। সেই পরিবারের মাথা ছিলেন দাদাজি অর্থাৎ দাদু, যিনি কিনা রিটায়ার্ড আর্মি পার্সন ছিলেন। সুতরাং বুঝতেই পারছেন, তিনি বেশ নীতিবোধ সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। এবং দাদিজি বা ঠাকুরমা ছিলেন বেশ আকর্ষণীয় মানুষ, যিনি তার নাতির সাথে খেলতেন, আর সেই সময়ের শাশুড়িদের মতোই তার বৌমার প্রতি খুব একটা ভালো নজর ছিল না। সেই পরিবারের 5টি ছোট সদস্য আপ্রাণ চেষ্টা করত তাদের পরিবারের সাথে মানিয়ে চলার, তবে তারা সবসময় সফল হতো না। বাদকি নামক মেয়েটি তার মায়ের পদক্ষেপ অনুসরণ করত এবং বিবাহের বাজারে প্রতিদিনের অপমান সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত করত। তবে মজলি কিন্তু খানিক বিদ্রোহী ধরনের। তার ইচ্ছা ছিল গায়িকা বা নায়িকা হওয়ার। বড় ছেলে লাল্লু ছিল শান্ত স্বভাবের, যে আবার হোয়াইট কলার জবের পিছনে ছুটছিল। কনিষ্ঠ সন্তান চুটকির ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার। নানহের কাহিনী যেন দিন দিন রূপকথার গল্প হয়ে উঠছিল, যেটি আসলে সত্যি হওয়ার না। প্রায় বুঝতেই পারছেন যে কারোর চরিত্রের সাথে কারোর চরিত্রের কোনো মিল নেই। ধারাবাহিকটি অতি সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারের গল্প ছিল, যেন আমার আপনার প্রতিবেশীদের দৈনন্দিন জীবনের ঘটনা। প্রায় 12 পর্ব নাগাদ দেখা যায় যে ললিত প্রসাদ অর্থাৎ লাল্লু তার প্রথম শট পায় সাহেবের জীবনে। একটি বড় ফার্ম থেকে একটি ইন্টারভিউ কল, নিজের ওপর অতিরিক্ত বিশ্বাস ও শূন্য ক্ষমতার মারাত্মক সংমিশ্রণে সজ্জিত হয়ে সে গেল সে ইন্টারভিউ দিতে। ব্যাস, তারপর আর কি, ফাঁকা কলসির মতোই তার অবস্থা হয়।
লাল্লু নামটা যে তার জন্য কতটা সঠিক সেটাই প্রমাণ করেছিল সে সেদিন। মাঝে মাঝেই তার অস্বস্তির মুহূর্তগুলি দর্শকদের মনোরঞ্জনের কারণ হয়। তার দাদু তাকে শিখিয়ে পড়িয়ে অন্য রকম গড়ে তোলার চেষ্টা করলেও সে তার মা ও ঠাকুমার আশীর্বাদের ওপর বেশি নির্ভরশীল ছিল। লাল্লুর ব্রোকেন ইংলিশ বেশ মজাদার করে তুলতো এই সিরিয়ালটিকে। এবার তো নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এই মজাদার কাহিনীটি কদিন ক বছর চলেছিল। ভাবছেন তো যে এখনকার ধারাবাহিকের মতোই এটিও প্রায় 4-5 বছর ধরে চলেছিল? না মশাই, এই ধারাবাহিকটি চলেছিল 17 মাস। এই পরিবারটির মধ্যবিত্ত জীবনযাপনের নানা ওঠাপড়ার গল্প দিয়ে সাজানো এই চিত্তাকর্ষক জনপ্রিয় ধারাবাহিকটি 154তম পর্ব দিয়ে শেষ হয়। ধারাবাহিকটির শেষে দেখা যায় যে দাদিজি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এবং এরপর তার স্বামী অর্থাৎ দাদাজি তীর্থযাত্রায় চলে যান। তাদের ছেলে, যিনি কিনা শুরু থেকে মাদকাসক্ত ছিলেন, তার মধ্যেও বদল আসে। সে মদ্যপান সীমিত করতে শুরু করে ও পিতৃপুরুষ রূপে নিজেকে নিবেদন করার প্রস্তুতি নেয়। তার স্ত্রী পরাধীনভাবে থাকলেও দীর্ঘশ্বাস কম ফেলে বেশি কথা বলার অভ্যেস করে নেন। তার দুর্বলতা অনেকটাই দূর হয়ে যায়। ভাবছেন তো যে ওই ক্ষুদ্র সদস্যদের কি হলো? তারা বড় হয়ে কে কি করলো? বলছি তবে শুনুন। মজলির নায়িকা বা গায়িকা হওয়ার শখ পূরণ হয়নি ঠিকই, তবে তার জীবনের নতুন আলো নিয়ে আসে তার প্রেমিক ইন্সপেক্টর সামদার। বাদ কি কত দিন মে তারে দিখ গয়ে। বাদকির জীবনের মুহূর্তগুলি স্টারসদের অর্থাৎ তারকাদের মাঝখানে কাটতে থাকলো ব্যারিটন ডক্টর অশ্বিনীর সাথে কাজ করে। লাল্লু সেই হোয়াইট কলার চাকরির স্বপ্ন ছেড়ে দিয়ে তার স্ত্রী উষা রানীকে নিয়ে সুখে থাকতে শুরু করলো। তার স্ত্রীও তার ব্লু কলার ক্যারিয়ারে বেশ খুশি ছিল। ননহি তার কল্পনার গাভাস্কর হতে পারেনি, তবে কামিয়ার সাথে বাস্তবে পাড়ি দেওয়া শুরু করে দিল। কনিষ্ঠ ও সবচেয়ে উজ্জ্বল চুটকি ডাক্তার হয়ে যায়। দিনের শেষে সবার মুখে হাসি ফুটলে আর মানুষ কি চায় বলুন? সকলের মুখে হাসি ফুটিয়ে এই ধারাবাহিকটি শেষ হয়ে যায়, যেটাকে আমরা বলি আ হ্যাপি এন্ডিং। এবার আপনাদের বলি এই সিরিয়ালটির নামটা। ধারাবাহিকটির নাম হলো হামলোগ, যেটি 1984 সালের 7ই জুলাই দূরদর্শন চ্যানেলে স্টার্ট হয়েছিল ও 1985 সালের 17ই ডিসেম্বর এন্ড হয়। দ্য টাইমস অফ ইন্ডিয়া হামলোগ সিরিয়ালটিকে ভারতের প্রথম সোপ অপেরা হিসেবে অ্যাডভার্টাইজ করে। মনোহর শ্যাম যোশী রচিত পি কুমার বাসুদেব দ্বারা পরিচালিত এই ধারাবাহিকটা অতি সাধারণ এক জীবনযাপনের কাহিনী, যেখানে চরিত্রগুলির জীবনের ওঠাপড়া দর্শকদের অনেক শুভ শিক্ষা দিয়েছিল। সিরিয়ালটির ওপেনিং থিম ছিল হামলোগ বাই অনিল বিশ্বাস। মূল ভূমিকায় থাকা মানুষগুলিকে আমরা সকলেই বেশ ভালো করে চিনি। বিনোদ নাগপাল, জয়শ্রী অরোরা, রাজেশ পুরী, অভিনব চতুর্বেদী, সীমা ভার্গাভা, দিব্যা সেঠ ও সুষমা সেঠ, যারা সকলে মিলে নিজেদের পরিশ্রম ও অসাধারণ অভিনয় দ্বারা এই ধারাবাহিকটিকে চিত্তাকর্ষক করে তুলেছিলেন। সব ভালো যার শেষ ভালো, এই প্রবাদ বাক্যটির একটি উল্লেখযোগ্য উদাহরণ আমাদের আজকের নিবেদন। কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। থ্যাঙ্কস টু অল।